প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ময়মনসিংহ বোর্ড 2024-এর সংখ্যা পদ্ধতির রূপান্তর অংশটি সমাধান করব তৃতীয় অধ্যায় থেকে। উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে উদ্দীপকে দেওয়া আছে p = 66 ডেসিমাল, q = 2b হেক্সাডেসিমাল। এই দুটো সংখ্যায় মাত্র দেওয়া আছে, এটি উদ্দীপক। এবং প্রশ্ন দেওয়া হচ্ছে রেডিক্স পয়েন্ট কি, ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করে ব্যাখ্যা। গ নম্বরে দেওয়া আছে p এর মান 100 n হলে n এর মান কত। ভেরি নাইস কোয়েশ্চেন ওয়ান। এখানে দেখো এই সংখ্যাটিতে কিন্তু কোন পদ্ধতির সংখ্যা সেটি দেওয়া নেই, ভিত্তি বা বেস n লেখা হয়েছে এবং n এর মান কত মানে হলো আসলে এই সংখ্যাটি কোন ভিত্তিক সংখ্যা আছে সেটি আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। ঘ নম্বর প্রশ্নে আরও একটি সুন্দর প্রশ্ন দেওয়া হয়েছে, দুইয়ের পরিপূরকের সাহায্যে -p + q নির্ণয় করো। অর্থাৎ এখানে সাধারণত আমরা যোগের মাধ্যমে বিয়োগের ক্ষেত্রে সংখ্যাগুলো পজিটিভই দেখে থাকি, কিন্তু এখানে -p স্পেসিফিকলি বলে দেওয়া হয়েছে এবং -q স্পেসিফিকলি বলে দেওয়া হয়েছে এবং এই দুটো সংখ্যাকে দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমাদেরকে যোগ করতে হবে। আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে। প্রথম প্রশ্ন ছিল রেডিক্স পয়েন্ট কি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণাংশ ও ভগ্নাংশকে আলাদা করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে মূলত রেডিক্স পয়েন্ট বলে। অর্থাৎ একটি সংখ্যার প্রথম অংশটি হলো পূর্ণাংশ, এরপর একটি পয়েন্ট থাকে, সেই পয়েন্টের পরে যে অংশটি থাকে তাকে আমরা ভগ্নাংশ বলি, আর প্রথম এবং দ্বিতীয় অংশের মাঝখানে যে চিহ্ন আমরা ব্যবহার করি তাকে রেডিক্স পয়েন্ট বলে। খ নম্বর প্রশ্নে দেওয়া ছিল ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করো। তোমরা জানো যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, অর্থাৎ এই গেটের মাধ্যমে সকল প্রকার মৌলিক গেট তৈরি করা যায়। অতএব ন্যান্ড গেট দিয়ে আমরা অবশ্যই অর গেট তৈরি করতে পারবো। এই জন্য আমাদেরকে প্রথমে একটি একক ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট তৈরি করতে হবে। এটি একটি ন্যান্ড গেটের চিত্র। তোমরা অ্যান্ড গেটের সাথে যখন নট যুক্ত করা হয়, এই সার্কেলটি মূলত নট গেট নির্দেশ করে, তখন এটি একটি ন্যান্ড গেট রূপান্তরিত হয়। এবং এখানে শুধুমাত্র এ থেকে ইনপুট এসেছে দুটোই, তাই সেজন্য এটি একক ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট, একে ইউনিট ইনপুট ন্যান্ড গেট বলা হয়। এই ন্যান্ড গেটের ইনপুটে যদি এ দেওয়া হয় তাহলে ফলাফল হবে এ বার, অর্থাৎ অ্যান্ড গেটের বিপরীত। অ্যান্ড গেটের সাথে যখন নট যুক্ত হয় তখন সমীকরণ আমরা বার দিয়ে ফেলি, সেটি দ্বারা মূলত পূরক বা নট গেট বোঝায়। এরপর একইভাবে আমরা বি দিয়ে একটি একক ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট এঁকেছি, তার ইনপুট যদি বি হয় তাদের ফলাফল আউটপুট হবে বি বার। এই দুটো ন্যান্ড গেটকে আবারও যখন আমরা ন্যান্ড গেটের মাধ্যমেই যুক্ত করব, এখান থেকে ন্যান্ড গেটটি এখানে চলে আসলো, এই জায়গা থেকে বি বার এখানে চলে আসলো, সেই এ বার এবং বি বারকে আবারও আমরা নট গেটের মাধ্যমে যুক্ত করি, আবারও এটি একটি ন্যান্ড গেট তৈরি করেছি। সুতরাং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি গেট ন্যান্ড গেট। ফলাফল কী আসে সেটি আমরা দেখব। এখান থেকে আসলো এ বার আর এখান থেকে আসলো বি বার। এবার এই দুটো অ্যান্ড গেটের মাধ্যমে এই দুটো ইনপুটকে আমরা যুক্ত করেছি এ অ্যান্ড বি, এবং সেটি অ্যান্ড গেট। আর এই জায়গায় একটি নট গেট থাকার কারণে সবার উপর আমরা একটা আবার বার দিতে হবে, অর্থাৎ পুরোটাই আবার এখন ন্যান্ড গেট হয়ে গেল। এই ন্যান্ড গেটের উপর যখন আমরা ডি মর্গান নীতি প্রয়োগ করব তখন যৌক্তিক গুণ যৌক্তিক যোগে রূপান্তরিত হবে, যেহেতু ডি মর্গান উপপাদ্য যৌক্তিক যোগ এবং গুণের মধ্যে সমন্বয় সাধন করে। দুটি চলকের যৌক্তিক গুণফলকে যখন আমরা সরলীকরণ করি তখন প্রত্যেকটি চলকের পূরকের যৌক্তিক যোগফল আমরা পেয়ে থাকি। সুতরাং এখানে অর্থাৎ সিম্পল ম্যাথ, এই রেখাটাকে যখন আমরা ভাঙবো তখন এখানে আমরা পেয়ে যাব a + b হয়ে যাবে অর গেট। এবং এখানে এর উপর আগে একটি বার ছিল, এই উপরের বারটা যখন আমরা ভেঙে দিয়েছি এর উপর ডাবল বার হয়েছে। আবার বি এর উপর একটি সিঙ্গেল বার ছিল, উপর থেকে একটি বার সহ মিলে ডাবল বার হয়েছে, অর্থাৎ উপরের রেখাটি বড় অংশটিকে সেটিকে ভেঙে আমরা এর উপর অর্ধেক বিয়ের উপর অর্ধেক দিয়েছি। যখন এরকম রেখা ভাঙা হয় সেটি ডি মর্গান উপপাদ্যের মধ্যে পড়ে, এবং ডি মর্গান উপপাদ্যের মাধ্যমে যখন আমরা রেখাটিকে ভেঙে ফেলি তখন এই অ্যান্ড গেটটি অর গেটে রূপান্তরিত হয়। আমরা একটি সূত্র সবাই জানি, এ ডাবল বার সমান এ, বি ডাবল বার সমান হচ্ছে বি। তাহলে a + b এটি একটি অর গেট। ব্যবহার করেছিলাম সবগুলো ন্যান্ড গেট, অ্যান্ড গেটের সাথে নট যুক্ত ন্যান্ড গেট। সেই ন্যান্ড গেট থেকে আমরা পেয়েছি a + b অর গেট। তাহলে এ ডাবল বার সমান এ, সেখান থেকে আমরা এই এ ডাবল বার থেকে এ পেয়েছি, বি ডাবল বার থেকে বি পেয়েছি। এ ছিল ন্যান্ড গেট দিয়ে অর গেটের প্রমাণ। শিক্ষার্থীরা এবার আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করব। এখানে লেখা ছিল p এর মান 100 n হলে n এর মান নির্ণয় করো। এই প্রশ্নটিকে বিভিন্নভাবে সমাধান করা যায়। যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল p = 66 ডেসিমাল, সুতরাং এই ডেসিমাল সংখ্যাটিকে কোনো একটি সংখ্যা রূপান্তর করার পর 102 হয়েছে, এবং সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি এখানে n হিসেবে দেওয়া আছে। অর্থাৎ n এর ভিত্তি যদি 8 হয়, তখন যদি এই সংখ্যাটি মিলে যায় তখন আমরা বলতে পারবো এখানে n = 8 যদি এই সংখ্যাটি অক্টাল হয়। তো আমরা কিভাবে সমাধান করছি দেখো, প্রশ্নে যে মানটি দেওয়া ছিল p = 66, তাকে আমরা
দশমিক থেকে অক্টাল সংখ্যায় নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পর যদি এই মানটির সাথে মিলে যায় 102, তখন আমরা বলতে পারবো এই সংখ্যাটি একটি অক্টাল সংখ্যা এবং এখানে n এর বেজ 2। তাই করার চেষ্টা করছি আমরা জানি দশমিক সংখ্যাকে যখন অক্টাল সংখ্যায় রূপান্তর করি তখন অক্টাল সংখ্যার ভিত্তি 8 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে এই সংখ্যাটা 66 এবং এই 66কে ভাগ করব 8, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি যে 8 রয়েছে 8 দিয়ে ভাগ করব। তো 8 দিয়ে যখন 66কে ভাগ করা হয়, তোমরা জানো 8 8 66 হয়, 8 বার যাবে, ভাগফল হবে 8। এই জায়গায় আমরা ভাগফল লিখি 8 8 66, 66কে যখন আমরা 66 থেকে বিয়োগ করব তখন এখানে ভাগশেষ পাওয়া যাবে 2। সেই ভাগশেষকে আমরা হাইপেন দিয়ে এভাবে লিখে দিই। এবার এই 8কে আবার আমরা ভাগ করব, শর্ত হলো যতক্ষণ পর্যন্ত এই ভাগফলের জায়গায় শূন্য না হবে ততক্ষণ ভাগ করতে হয়। 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে 8কে ভাগ করলে 8 একে 8 হয়, তোমরা জানো 8 একে 8 হয়। সেই 8কে যখন 8 থেকে বিয়োগ করব অর্থাৎ ভাগফল হলো 1। তোমরা এই ভাগ প্রক্রিয়াটা যদি কনফিউশন তৈরি হয় তোমরা নিজেরা এরকম করে ভাগ করে তারপরে এখানে ভাগফল পাশে ভাগশেষ লিখবে, ভাগশেষ হবে 0। এবার এই 1কে আবার যখন আমরা 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে সাধারণত 1কে ভাগ যায় না, ভাগ না গেলে আমরা ভাগফলের এই জায়গায় 0 দেব। তো 1 থেকে যখন আমরা 0 বিয়োগ করব তখন এদিকে হাইপেন দিয়ে আমরা ভাগশেষ 1 লিখব। এভাবে এই যে মানটি পেয়েছি 102 তাকে আমরা নিচ থেকে উপরের দিকে লিখি। সুতরাং দেখা যাচ্ছে যে 66 যে দশমিক সংখ্যাটা ডেসিমাল সংখ্যা 66 এক অক্টাল সংখ্যা রূপান্তর করার পর 102 পেয়েছি, অর্থাৎ 102 পেলাম। সুতরাং 102 যেহেতু পেয়েছি, 102 এই মানটি ছিল, এই মানটি যেহেতু 102, এই মানটা কোন পদ্ধতিতে রূপান্তর করার পর পেলাম এতক্ষণ পর্যন্ত? অক্টালে রূপান্তর করে পেয়েছি। 102কে কোন পদ্ধতিতে রূপান্তর করেছি? অক্টালে রূপান্তর করে পেয়েছি। 66 যে সংখ্যাটি দেওয়া ছিল ডেসিমেলে তাকে আমরা অক্টালে রূপান্তর করার পর 102 পেয়েছি, অক্টালের ভিত্তি 8। সুতরাং এই জায়গায় 102 এর বাইরে বেজ হবে 8, অর্থাৎ বলা যায় যে এখানে n এর মান 8। এই হলো আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। শিক্ষার্থীরা, ঘ নম্বর প্রশ্নে একটি চমৎকার প্রশ্ন দেওয়া হয়েছে p = 66 tan q = 2b হেক্সাডেসিমাল। বলা আছে 2 এর পরিপূরক ব্যবহার করে p + q নির্ণয় করতে হবে আমাদেরকে 2 এর পরিপূরক পদ্ধতির সাহায্যে। এই বিষয়টি নির্ণয় করতে হবে, -p + q নির্ণয় করতে হবে। তো আমরা কি করব? সবার আগে আমরা এই সংখ্যাটিকে দশমিকে নিয়ে যাব। আমরা গ নম্বরে যে প্রশ্নে দেওয়া ছিল, খ নম্বরের উদ্দীপকে কিউর যে মানটি দেওয়া ছিল q = 2b তাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। আমরা জানি দশমিকে রূপান্তর করার প্রক্রিয়া কি, ভিত্তি দিয়ে যে সংখ্যা পদ্ধতিতে আছে তার ভিত্তি দিয়ে প্রতিটি অঙ্ককে গুণ করে উপরে পাওয়ার লিখতে হবে। তাহলে 2, প্রথম অঙ্কটি 2 ছিল, ইনটু হেক্সাডেসিমালের ভিত্তি 16 লেখা হয়েছে, প্লাস দিব দ্বিতীয় অঙ্কটি হলো 11, অর্থাৎ b মানে হলো 11 ইনটু আবার ভিত্তি 16। বেজ 16 দিকে বেজের উপর পাওয়ার লিখতে হয়। প্রথম বেজের উপর পাওয়ার হবে 0, দ্বিতীয় বেজ 16 তার উপর পাওয়ার হবে 1। এবার আমরা সিম্পল ম্যাথ ক্যালকুলেটরের মাধ্যমে এই কাজটি করতে পারি, অথবা 2 × 16⁻1 = হলো 16, a⁻1 = a হয়। সে ফর্মুলা থেকে 16⁻1 = 16 হবে, প্লাস 11 এখানে ঠিক আছে, ইনটু ঠিক আছে, 16⁻0 ভ্যালু হলো 1, অর্থাৎ a⁻0 থাকলে 1 হয়, 16⁻0 থাকলেও 1 হবে। এবার আমরা 16কে আমরা 2 দ্বারা গুণ করেছি, 16 দিয়ে 32, প্লাস এখানে 11 × 1 = 11, 11 + 32কে যখন আমরা এডিশন বা যোগ করব তখন ফলাফল পেয়ে যাব 43, অর্থাৎ এই মানটি আসলে দশমিকের 43 এর সমতুল্য, 2b যাকে আমরা হেক্সাডেসিমালে বলছি। সুতরাং 2b হেক্সাডেসিমাল আর ডেসিমাল হলো 43। দ্বিতীয় সংখ্যাটির মান আমরা পেয়েছি। এইবার আমরা -p আর -q কে যোগ করব। এখানে একটি কাজ করতে হবে, p ছিল 66, এর সমতুল্য 8 বিট মান আমরা নিয়ে ফেলব। এরপর আমরা 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক কাকে বলে? 0 কে 1 লিখেছি, 1 কে 0, 0 কে 1, 0 কে 1, 0 কে 1, এই 0 1, এই 1টি 0, এই 0টি 1 হয়েছে। এই ঘটনাটি হলো 1 এর পরিপূরক। তার সাথে আমরা যখন 1 যোগ করব তখন আমরা পাবো 2 এর পরিপূরক। তাহলে 0 + 1 = 1 হবে। এখানে 1 + 1 = 0, ক্যারি 1 থাকবে বা হাতে 1 থাকে, সে 1 যখন এই শূন্যের সাথে যোগ হবে আবার এখানে 1 হবে। বাকি যে বিটগুলো আছে সেগুলো বসে গিয়েছে।
এই যে 2 এর পরিপূরক করলাম, কেন করেছি আমরা 2 এর পরিপূরক? যেন -66 বা -p এর মান পেয়ে যায়। আমাদের তো যোগ করতে হবে -p প্লাস -q, সেজন্য আমরা p এর মানকে -p করার জন্য 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করেছি, যেহেতু অঙ্কটি বাইনারিতে করতে হবে। একইভাবে আমরা 43 যেটা q এর মান পেয়েছিলাম একটু আগে খ নম্বরে, সেই 43 এর 8 বিট বাইনারি মান আমরা নিয়েছি। এটি ক্যালকুলেটর থেকে এই মানটি আমরা লিখে দিতে পারবো। একই প্রক্রিয়ায় আগের মতো 1 এর পরিপূরক করব, অর্থাৎ 0কে আমরা 1 দ্বারা রিপ্লেস করব, 1কে 0 দ্বারা রিপ্লেস করব। যেখানে 1 আছে সেটা 0, 1 0, 0টা আবার রিপ্লেস হয়ে 1 হয়ে যাবে, 1 রিপ্লেস হয়ে 0 হবে, 0 রিপ্লেস হয়ে 1 হবে, 1 0 হয়ে যাবে, 0 1 হবে, 0 1 হবে। তার সাথে যখন আমরা 1 যোগ করব তখন 2 এর পরিপূরক পাবো, 0 + 1 = 1 হবে। এখানে 0 + 1 = 1 হবে, 1 বিট শুধু পরিবর্তন হবে। এই 0 বসে গেল, এই 1 থেকে শুরু করে বাকি সবগুলো যেভাবে আছে সেভাবে বসে গেল। এটি হলো 2 এর পরিপূরক। এর মাধ্যমে আমরা 43 পজিটিভ, তার নেগেটিভ 43 আমরা পেয়ে গেছি। তাহলে নেগেটিভ 43 হলো পজিটিভ, প্লাস 43, আর তাকে আমরা 2 এর পরিপূরক করার কারণে -43 বা -43 পেয়েছি। কেন? আমাদের সর্বশেষ ক্যালকুলেশনটি হলো -p প্লাস -q, তবে এই কাজটি করতে হবে বাইনারিতে, সেজন্য আমরা -p এর মান নির্ণয় করেছি, -q এর মান নির্ণয় করেছি। মান দুটো আমরা এখানে লিখে দিচ্ছি। -p = এই মানটি ছিল, তার বাইনারি মান 8 বিট, -q = এই মানটি ছিল, তার বাইনারি মান 8 বিট এখানে আছে, আগের পেজ থেকে নিয়ে এসেছি। 0 + 1 = 1 হবে, 1 + 0 = 1 হবে, 1 + 1 = 0 হয় তোমরা জানো। ক্যারি 1 থাকবে বা হাতে 1 থাকবে, সে 1 যখন এই 1 এর সাথে যোগ হবে আবার 0 হবে, আবার ক্যারি 1 পাওয়া যাবে। সেই ক্যারি 1 যখন এই কলামে আসবে তখন 111 হবে, 1 + 1 + 1 = ডেসিমেলে 3, 3 এর ইকুইভ্যালেন্ট বা সমতুল্য বাইনারি মান হলো 11। তাহলে 11 এর একটা 1 এখানে বসবে, আর একটা 1 ক্যারি হিসেবে বা হাতে থাকা অঙ্ক হিসেবে থেকে যাবে, সেটি এই 1 এর সাথে যোগ হয়ে আবার 1 + 1 = 0 হবে, আবার ক্যারি 1 থাকবে, সেই ক্যারি 1 এই 1 এর সাথে যোগ হয়ে আবার 0 হবে, ক্যারি 1 থাকবে, সেই ক্যারি 1 এখানে আসলে 3টি 1 মানে 3, 3 মানে হলো 11, 11 এর একটা 1 এখানে, ক্যারি 1 এদিকে আর কিছু না থাকায় সেটিও এখানে বসে যাবে। তাহলে আমরা মূলত -66 প্লাস -43 যদি আমরা দশমিকে একটার সাথে আরেকটা যোগ করি, দুটোই নেগেটিভ ভ্যালু, তখন -109 হবে, আর তার ইকুইভ্যালেন্ট বা সমতুল্য বাইনারি মান আমরা যোগের মাধ্যমে পাই। এই সংখ্যাটি আমরা পেয়েছি। সুতরাং এভাবে আমাদেরকে এই ক্যালকুলেশনটি করতে হবে। এই পর্যায়ে আমি এই পর্বে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।